নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বিস্ফোরণে কেঁপে উঠল সুইজারল্যান্ড। নিউ ইয়ারের অনুষ্ঠান চলাকালীন বিখ্যাত ক্রানাস মন্টানার পানশালায় আগুন লাগে বলে খবর। বছর শেষে বিরাট অর্জন, চীনকে পেছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে উঠে এল ভারত। সম্প্রতি আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা এই রিপোর্ট প্রকাশ করে। নতুন বছরের প্রাক্কালে ফের তাইওয়ান দখলের প্রত্যক্ষ হুঙ্কার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। চীন ও তাইওয়ান এক ঐতিহাসিক প্রবাহের অংশ এবং দুই দেশের পুনর্মিলন অনিবার্য বলেও দাবি তার। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বিস্ফোরণে কেঁপে উঠল সুইজারল্যান্ড। সে দেশের বিখ্যাত পর্যটন স্থল ক্রানাস মন্টানার একটি পানশালায় আগুন লেগেছে। নিউ ইয়ারের অনুষ্ঠান চলাকালীন ওই ঘটনা ঘটে বলে সূত্রের খবর। ইংরেজির নতুন বছরের প্রথম দিনে বিস্ফোরণে কেঁপে উঠল সুইজারল্যান্ড। সেই দেশের বিখ্যাত পর্যটন স্থল ক্রানাস মন্টানার একটি পানশালায় আগুন লেগে গিয়েছিল। নতুন বছরের অনুষ্ঠান চলাকালীন ওই ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা সূত্রে খবর, উদযাপনের সময় ওই অগ্নিকাণ্ডটি ঘটেছে। এখনো পর্যন্ত একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আগুনে পুড়তে থাকা ওই পানশালার ভিডিও সামনে এসেছে। দেখা গিয়েছে ওই পানশালা দাউ দাউ করে আগুন জ্বলছে। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি কনসার্টের সময় বাজি ফাটানোর জন্য আগুনটি লেগেছে। যদিও পুলিশের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি। একটি প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে বিস্ফোরণের উৎস এখনো পর্যন্ত জানা যায়নি। সুইজারল্যান্ডে পুলিশের মুখপাত্র গেইতেন লাথিয়ান বলেছেন, কোথা থেকে বিস্ফোরণ হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, বহু লোক জখম হয়েছেন। যে সময়ে এই বিস্ফোরণটি ঘটেছে সেই সময়ে 100-র বেশি লোক উপস্থিত ছিলেন ওই পানশালায়। আশঙ্কা করা হচ্ছে হতাহতদের মধ্যে পর্যটকরাই বেশি থাকতে পারেন। উদ্ধার কার্য শুরু করা হয়েছে, পুলিশ ও দমকল বাহিনী গিয়েছে সেখানে। একাধিক হেলিকপ্টারও উদ্ধার কাজে নেমেছে। সুইজারল্যান্ডের ভালাইস এলাকায় একটি অভিজাত স্কি রিসর্ট ক্রানাস মন্টানা। বছরের বেশিরভাগ সময় বিদেশি পর্যটকরা সেখানে ভিড় জমিয়ে থাকেন, আর এবার নতুন বছরেই এমন ঘটনা ঘটল। হাই নিউজ টেক ফর। বছর শেষে বিরাট অর্জন, চীনকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে উঠে এল ভারত। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ভারতই বর্তমান গোটা বিশ্বে সর্বাধিক 28% চাল উৎপাদনকারী দেশ। ভারতের এবার বিরাট অর্জন, চীনকে পিছনে ফেলে বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে শীর্ষে উঠে এল ভারত। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, ভারতই বর্তমান গোটা বিশ্বে সর্বাধিক 28% চাল উৎপাদনকারী দেশ। 2025 সালের ডিসেম্বরের রিপোর্ট প্রকাশ করেছে ইউএসডিএ। সেখানে জানানো হয়েছে, ভারতের চাল উৎপাদন বর্তমানে 152 মিলিয়ন মেট্রিক টনে পৌঁছে গিয়েছে, যেখানে চীনের উৎপাদন পরিমাণ 146 ট্রিলিয়ন মেট্রিক টন। এর ফলে ভেঙে গিয়েছে চাল উৎপাদনে চীনের আধিপত্যের দীর্ঘদিনের মিথ। শীর্ষস্থানে দখল না করলেও ভারত চাল উৎপাদনে বরাবরই প্রথম সারির দেশ, পরিমাণ এবং বৈচিত্র্যের উভয় ক্ষেত্রেই। গোটা পৃথিবীতে 1,23,000 রকমের চাল পাওয়া যায়, এর মধ্যে 60,000 রকমের চাল পাওয়া যায় ভারতেই। যদিও চাল উৎপাদনের দিক থেকে ভারত দীর্ঘদিন ধরে চীনের থেকে অনেকটাই পিছিয়ে। এই প্রথম রেকর্ড গড়ে চীনকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল ভারত। এই বিষয়ে ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ডক্টর সুধাংশু সিং বলেন, বিশ্বের সর্বাধিক চাল উৎপাদনকারী দেশ হিসেবে ভারতে উঠে আসা একটি বড় অর্জন। ভারতের চাল বিশ্বের 127টি দেশে রপ্তানি করা হয়। ক্রমশ চাল ভারতের বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারও হয়ে উঠেছে। 2024-25 অর্থবর্ষে বিশ্বজুড়ে রেকর্ড 4,50,840 কোটি টাকার কৃষি পণ্য রপ্তানি করেছে ভারত, যার মধ্যে চালের অংশ সবচেয়ে বেশি, প্রায় 24%।
বাসমতি এবং অন্যান্য চালের রপ্তানি করেছে এক বছরে 1,05,720 কোটি টাকার। বৈদেশিক মুদ্রা অর্জন করেছে তা ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। বছরের শুরুতেই সুখবর, বিশ্বগুরু হওয়ার পথে আরও এক ধাপ এগোলো দেশ। জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেল ভারত। বছর শেষে সুখবর, বিশ্বগুরু হওয়ার পথে আরও এক ধাপ এগোলো ভারত। জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেল ভারত। কেন্দ্র সরকারি সূত্রে বলছে, এই মুহূর্তে ভারতের অর্থনীতির মোট মূল্য 4.18 ট্রিলিয়ন মার্কিন ডলার। বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। একমাত্র আমেরিকা, চীন এবং জার্মানি ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বৃহৎ অর্থনীতি। যে গতিতে আমরা এগোচ্ছি তাতে 2030 সালের মধ্যে ভারতের অর্থনীতির মূল্য দাঁড়াবে 7.3 ট্রিলিয়ন ডলারে। ভারতের জিডিপি 2022 সালে ছিল 3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যেই তা দ্বিগুণের কাছাকাছি। এই শতাব্দীর শেষেই তা প্রায় 3 গুণ হয়ে 7.3 ট্রিলিয়ন ডলারে পরিণত হবে এবং জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার কৃতিত্ব অর্জন করবে ভারত। প্রাথমিকভাবে মোদী সরকারকে টার্গেট করেছিল 2027 সালের মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে তুলে ধরা হবে। ব্যাংকিং নিয়োগের সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে, 2027 সালের মধ্যে 5 ট্রিলিয়ন ডলার অর্থাৎ 5 লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলবে ভারত। মোটামুটিভাবে 2029 সালে লোকসভা নির্বাচনের আগে ভারতকে তৃতীয় করার লক্ষ্যে রাখছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার। সেটা করতে পারলে 2019-এ লোকসভা নির্বাচনে বিজেপির জন্য বড়সড় অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াতে পারে। কারণ কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম অভিযোগই হল অর্থনীতির দিকে নজর না দেওয়া। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার শুধু নিজের এজেন্ডা পূরণের চেষ্টায় ব্যস্ত, অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আর্থিক বৃদ্ধির এই হার ধরে রাখতে পারলে সেই অভিযোগের পাল্টা দেওয়ার হাতিয়ার খুঁজে ফেলবে গেরুয়া শিবির। যদিও বিরোধীদের দাবি, দেশের অর্থনীতির বৃদ্ধির নেপথ্যে মুষ্টিমেয় কিছু শিল্পপতির উন্নয়নও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। 25-এর মাঝামাঝি সময়ে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে বিপর্যস্ত করে দিয়েছিল ভারত। 2026 সালেও ফের সংঘর্ষে লিপ্ত হতে পারে দুই দেশ, এমনই দাবি মার্কিন একটি প্রতিবেদনের। বছরের মাঝামাঝি সময়ে অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানকে বিপর্যস্ত করে দিয়েছিল ভারত। 2026 সালে ফের সংঘর্ষে লিপ্ত হতে পারে দুই দেশ, এমনই দাবি মার্কিন একটি প্রতিবেদনের। মার্কিন বিদেশ নীতি বিশেষজ্ঞদের মতে, সমীক্ষা চালিয়ে এমন সম্ভাবনার কথাই জানিয়েছে কাউন্সিল অফ ফরেন রিলেশনস অফ সিএফআর। ভারত পাক সন্ত্রাস সংঘাতের সম্ভাবনাকে মাঝারি পর্যায়ের সম্ভাবনা হিসেবে অভিহিত করেছে এবং এটি মার্কিন স্বার্থেও মাঝারি ধরনের প্রভাব ফেলতে পারে বলে দাবি তাদের। প্রসঙ্গত, 22 এপ্রিল পহেলগাঁওয়ে 26 জন নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের 4 জঙ্গি। এই হামলার জবাবে 7ই মে ভোর রাতে অপারেশন চালায় ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত 11টি বায়ুসেনা ঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় 100 জনের বেশি জঙ্গি ও 35 থেকে 40 জন পাক সেনা জওয়ান। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি। সম্প্রতি ভারত অপারেশন সিন্দুরের 2.0 কথাও বলেছে। পশ্চিমাঞ্চলীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল এমনই মন্তব্য করছে এবং নড়ে চড়ে বসেছে পাক সেনারা, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। পাক অধিকৃত কাশ্মীরে এলওসি জুড়ে বাড়িয়েছে নিরাপত্তা। অপারেশন সিন্দুরের
2.0 নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে গোয়েন্দা তথ্য বলছে রাওয়ালকোট, কোটলি, বিম্বার সেক্টর কাউন্টার আনম্যানড এরিয়াল সিস্টেমের নতুন করে বসাচ্ছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বরাবর 30টির বেশি অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করছে পাকিস্তান। জানা গিয়েছে, নতুন ড্রোন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্ক এবং চীনের সঙ্গে আলোচনা করছে ইসলামাবাদ। অপারেশন সিন্দুরের সময় ভারতের আক্রমণে পাক ড্রোনের অসহায়তার ফাঁকগুলি সামনে চলে আসে। এরপরেই এই ব্যবস্থাগুলি আরও উন্নত করার চেষ্টা করছে পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি বেজিংয়ে আন্তর্জাতিক নীতি সংক্রান্ত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক উত্তেজনায় মধ্যস্থতা করেছে ডোনাল্ড ট্রাম্প। অথচ শুরু থেকে ভারতের দাবি, সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। ডোনাল্ড ট্রাম্পের পর এবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্বের দাবি চীনের। সম্প্রতি এক অনুষ্ঠানে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই দাবি করলেন, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সামরিক উত্তেজনার মধ্যস্থতা করেছে আমেরিকা। অথচ শুরু থেকেই ভারতের দাবি, ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। সম্প্রতি বেজিংয়ে আন্তর্জাতিক নীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো এত ঘন ঘন স্থানীয় যুদ্ধ বা সীমান্ত সংঘাত দেখা যায়নি, যা এই বছরে দেখা গিয়েছে। কঠিন এই সময়ে চীন নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত অবস্থান নিয়ে বিভিন্ন অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার কাজও করেছে। উদাহরণ তুলে ধরে একই সঙ্গে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার সেই লক্ষ্যে চীন উত্তর মায়ানমার, ইরানে পরমাণু ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা, প্যালেস্টাইন থেকে ইসরায়েল যুদ্ধ, কম্বোডিয়া থেকে থাইল্যান্ডের যুদ্ধ, পাশাপাশি ভারত পাকিস্তানের সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করেছে আমেরিকা। ভারত পাক যুদ্ধবিরতি ইস্যুতে চীনের এই দাবি সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। কারণ শুরু থেকেই ভারত দাবি করে আসছে, ভারত পাক যুদ্ধবিরতির তৃতীয় কোনো পক্ষের ভূমিকা নেই। পাকিস্তান সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস ভারতের ডিজিএমকেও ফোন করে যুদ্ধ থামানোর অনুরোধ করেন। সেই ডাকে সাড়া দিয়েই যুদ্ধ থামানো হয় ভারতের তরফ থেকে। এমনকি খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চাইলেও ভারত স্পষ্ট ভাষায় ট্রাম্পের সেই দাবি খারিজ করে দেয়। এবার চীনের সেই দাবি নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। উল্লেখ্য, গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে শুরু করে অপারেশন সিন্দুর। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ঘাঁটিগুলি। এরপর সংঘর্ষ জড়ায় দুই দেশের। 4 দিন টানা উত্তেজনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির পথে হাঁটে। পরে অবশ্য জানা যায়, এই সংঘাতে, এই যুদ্ধে পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়েছিল চীন। যে অস্ত্রে ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান, তার বেশিরভাগটাই ছিল চীনের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবার সেই চীনের এমন দাবিতে বিস্মিত গোটা বিশ্ব। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের প্রাক্কালে ফের তাইওয়ান দখলের প্রত্যক্ষ হুঙ্কার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর। বেজিংয়ে নববর্ষের ভাষণে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, চীন ও তাইওয়ান এক ঐতিহাসিক প্রবাহের অংশ এবং দুই দেশের পুনর্মিলন অনিবার্য। দুই দেশের পুনর্মিলন হওয়া কেউ আটকাতে পারবে না বলেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নতুন বছরের প্রাক্কালে ফের তাইওয়ান দখলের প্রত্যক্ষ হুঙ্কার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ে নববর্ষর ভাষণে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, চীন ও তাইওয়ান এক ঐতিহাসিক প্রবাহের অংশ এবং দুই দেশের পুনর্মিলন অনিবার্য। দুই দেশের পুনর্মিলন হওয়াতে কেউ আটকাতে পারবে না বলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন শি জিনপিং। তাৎপর্যপূর্ণভাবে শি জিনপিং এই কড়া বার্তা এলো এমন এক সময়ে, যার একদিন আগেই শেষ হয়েছে দক্ষিণ চীন সাগরে লাল ফৌজের মহড়া। তাইওয়ানকে 3 দিক থেকে ঘিরে চলেছে এই মহড়া। তারপরেই পুনর্মিলনের নামে হুঁশিয়ারি দিল শি জিনপিং।
সাম্প্রতিক এই আগ্রাসী সামরিক মহড়া এবং তারপরেই জিনপিংয়ের এই মন্তব্য নতুন বছরে এশিয়ার আরও এক যুদ্ধের আশঙ্কা প্রকট হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। এমনিতেই বর্তমান বিশ্বের অন্যতম জিওপলিটিক্যাল ক্যাশ পয়েন্ট বলা হয় চীন ও তাইওয়ানকে। তাইওয়ানের দিকে লাল ফৌজ এগোলেও বলাই বাহুল্য নাক গলাতে হাজির হবে আমেরিকা। এই দিনের ভাষণে তাইওয়ান দখলের প্রচ্ছন্ন হুমকির পাশাপাশি চীনের সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে শি জিনপিং। এছাড়াও তিনি দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি বাড়ানোর ওপরেও জোর দিয়েছেন। তবে আন্তর্জাতিক মহলের নজর এখন তাইওয়ানের নিয়ে। বেজিংয়ের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগের মধ্যেই শান্তির পায়রা ওড়ালেন ভলোদিমির জেলেনস্কি। বর্ষ শেষের রাতে জেলেনস্কির দাবি, শান্তি চুক্তি থেকে 10% দূরে আছি। পুতিনের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগের মধ্যেই শান্তির পায়রা ওড়ালেন ভলোদিমির জেলেনস্কি। বুধবার বর্ষ শেষের রাতে তার দাবি, শান্তি চুক্তি থেকে 10% দূরে আছি। যদিও এর সঙ্গেই তিনি জানিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখনও অমীমাংসিত। মস্কোকে পুরস্কৃত করার বিষয়েও সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের সবচেয়ে বড় সংঘাত ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যার অবসান ঘটাতে তৎপর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক সপ্তাহে আলোচনার টেবিলে শান্তির পথ সুগম হচ্ছিল। যদিও ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে পাইয়ে দেওয়ার মাধ্যমে যুদ্ধাবসানে রাজি নয় জেলেনস্কি। বর্ষবরণের রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। সেখানে বলেন, আমরা যুদ্ধের অবসান চাই, কিন্তু তার জন্য কোনো মূল্য দিতে রাজি নই। রাশিয়া যাতে এর আক্রমণ না করে এই বিষয়েও জোরদার নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে। এর সঙ্গে জেলেনস্কি যোগ করেন, শান্তি চুক্তি 90% সম্পূর্ণ, 10% বাকি রয়েছে। এই 10%ই ইউক্রেন এবং ইউরোপের ভাগ্য নির্ধারণ করবে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে লুহানস্ক এবং দোনেস্ক প্রদেশের অধিকাংশ অংশ, পূর্বাঞ্চলের শিল্প সমৃদ্ধ দনবাস অঞ্চল, জাপোরিজিয়া, খেরসন এবং কৌশলগত ক্রিমিয়া উপদ্বীপ। এই সব অঞ্চল সহ 4টি প্রদেশকে রাশিয়ার অংশ বলে দাবি করেন পুতিন। অন্যদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের দোনেৎস্কের যে ছোট অংশ এখনও কিয়েভের দখলে রয়েছে, তা থেকে সেনা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রত্যাখ্যান করেছেন। এদিকে পুতিনের বাসভবনে হামলার ভিডিও প্রকাশ্যে এনেছে রাশিয়া। ভিডিও প্রকাশ করে মস্কো দাবি করেছে 6 কেজি বিস্ফোরক বোঝাই একের পর এক ড্রোন দিয়ে পুতিনের বাসভবনে হামলা চালানো হয়েছিল গত 28 ডিসেম্বর রাতে। সব মিলিয়ে 91টি ড্রোন রাশিয়ায় পাঠিয়েছিল ইউক্রেন। যদিও কিয়েভ রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শান্তি চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে দিতেই এই অভিযোগ তুলছে। পাশাপাশি রাশিয়ার কাছে প্রমাণও চেয়েছিল তারা। ঘটনাচক্রে তারপরেই এই ভিডিও প্রকাশ করল মস্কো। প্রসঙ্গত, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় 4 বছর ধরে যুদ্ধ চলছে। দফায় দফায় মধ্যস্থতার চেষ্টা করেও এই সংঘর্ষ থামাতে পারেননি ট্রাম্প। রবিবার রাতেও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। ঘটনাচক্রে তারপরেই পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে রাশিয়া, যদিও সেই দাবি মিথ্যা বলে উড়িয়েও দিয়েছেন কিয়েভ। ট্রাম্পের বক্তব্য, এটা সংবেদনশীল সময়, এখন এসব করা সঠিক সময় নয়। কেউ আক্রমণাত্মক হয়ে উঠলে তার বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক হয়ে ওঠা এক বিষয়, কিন্তু কারোর বাড়িতে হামলা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এখন এই দুটির মধ্যে কোনোটি করা উচিত নয়। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।